নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম বেঁচে যাওয়া ভাত দিয়ে পোয়া পিঠা রেসিপি। বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর ভাতের পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে, আর একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে এক বাটি ভাত নিলাম, আর এই ভাতগুলো দুপুরের বেঁচে যাওয়া ভাত ছিল। আপনারা চাইলে গরম ভাত দিয়েও খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর ভাতের সাথে কিছুটা পরিমাণে এখানে আমি চাল ব্যবহার করব। অবশ্যই আতপ চালটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আর আপনাদের হাতের কাছে যদি আতপ চালটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। এবার ভাত এবং চালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে এক বাটি ভাত আমি দিয়ে দিলাম, তবে ভাতের পরিমাণটা ডবল রাখতে হবে, চালের পরিমাণ ভাতের অর্ধাঅর্ধি রাখতে হবে। এবার আমি চালটা দিয়ে দেব। আর হ্যাঁ, চালটা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি আতপ চালটা যেহেতু ব্যবহার করলাম, 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি সিদ্ধ চাল ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবেন। এখন এখানে হাফ বাটি নারকেল কোরানো ব্যবহার করলাম, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। আপনাদের হাতের কাছে নারকেল কোরানোটা না থাকলে কোনো সমস্যা নেই। এরপরে এখানে ফ্লেভারের জন্য ছোট ছোট 4টা এলাচ ব্যবহার করলাম। এখন সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তবে একবারেই বেশি জল ব্যবহার করা যাবে না, পেস্টটা কিন্তু পাতলা হয়ে যাবে। তাই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিব। এই ভাতের পেস্টটা যদি আপনারা ভালোভাবে ব্লেন্ড না করেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আর ভালোভাবে ব্লেন্ড করার পরেও দেখা যাচ্ছে ভিতরে দানাটা রয়ে গেছে, তাহলে কিন্তু একটা কাজ করতে পারেন, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে পারেন, তাহলে ভিতরে কোনো রকম দানা থাকবে না। আর আমি কিন্তু একবারেই খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমি রান্নার চামচ দিয়ে 1 চামচ আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এখন যেটা করতে হবে, এখানে জল ব্যবহার করতে হবে। আর জলের পরিবর্তে এখানে আমি দুধ ব্যবহার করব। দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তবে হালকা কুসুম এখনও গরম আছে, সেই দুধটা আমি ব্যবহার করলাম। আর দুধটা ব্যবহার করলে পিঠাগুলো আরও নরম হবে, খেতে ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, ততটাই ভালো রেজাল্ট আসবে। আর এখনও কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করা হয়নি, একটু পরে আমি মিষ্টিটা ব্যবহার করব। এই ভাতের পুয়া পিঠাটা আপনারা যদি না খেয়ে থাকেন, এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন, খেতে যে এতটা ভালো হয়। আমি আবারও বলছি, আপনারা যদি না খেয়ে থাকেন, অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে একটা অন্যরকম অনুভূতি আসবে। আর আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। বেটারটা আমি কিছু সময় এভাবে ফেটিয়ে নিলাম, তবে পুরোপুরি কিন্তু এখনও ফেটানো হয়নি বা রেডি হয়নি, এখনও অনেকটা বাকি রয়েছে। এবার ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন বেটারটা আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এবার আমি পিঠার যে মিষ্টিটা ব্যবহার করব, এখানে কিন্তু গুড়টা ব্যবহার করব, গুড়ের একটা শিরা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনির চেয়ে যদি গুড়টা ব্যবহার করেন, ভালো একটা রেজাল্ট আসবে। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, তবে গুড়টা শিরা তৈরি করে ব্যবহার করতে হবে। আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
এই গুড়ের শিরাটা কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু ঘনই রাখতে হবে, কারণ বেটারটা না হলে পাতলা হয়ে যাবে। আর ভালোভাবে ফুটানোর পরে এবার চুলাটা আমি অফ করে দিলাম। এবার গুড়ের শিরাটা কিছু সময় একটু ঠান্ডা করে নেব। হালকা কুসুম যেন গরম থাকে সেই অবস্থায় বেটারে ব্যবহার করতে হবে। আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে শিরা তৈরি করে কিন্তু ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর এখন বেটারটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তবে আবারও বলছি, এই বেটারের ভিতরে যেন কোনো রকম দানা না থাকে। দানাটা থাকলে পিঠাটা কিন্তু ফুলতে যাবে না। আর যদি দানা থেকেই যায়, ওই যে আগেই বললাম, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেবেন। চেলে নিলে আর কোনো রকম সমস্যা হবে না। তবে আমার মনে হয় হ্যান্ড উইচটা বাদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা বেটারটা তৈরি করলে হাত দিয়ে ফেটিয়ে নেবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আসবে। আমি কিছু সময় এভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব, এরপরে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বেটারটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এরকম বেটার তৈরি করলে আপনারা যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বেটারটা কতটা সুন্দর হয়েছে। আর এখন যেটা করতে হবে, এখানে ফ্লেভারের জন্য হাফ চামচ আমি কালো জিরাটা ব্যবহার করব। তাতে পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে। আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি কালো জিরাটা পছন্দ হয় দিয়ে দিতে পারেন। আর হাফ চামচ এখানে বেকিং পাউডারটা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা আমি পুরোপুরি রেডি করে নিলাম, দেখতে পারছেন। আর এখন আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকমই ঘন থাকবে, এর চেয়ে পাতলাও করা যাবে না অথবা ঘন তৈরি করা যাবে না। এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করব। আর গ্লাসের সাহায্যে দিলে না প্রত্যেকটা পিঠায় সমান হবে এবং গোল হবে। তবে আপনারা চাইলে চামচ ব্যবহার করে পিঠাগুলো দিতে পারেন। আর আমার কাছে স্টিলের গ্লাসটা খুব সহজ মনে হয়, দিতেও অনেক সুবিধা হয়। চলুন এবার চুলায় যাওয়া যাক। আর আগে থেকেই কড়াইয়ে আমি তেলটা হালকা আঁচে গরম করে নিলাম। এবার বেটার দিয়ে দিতে হবে। পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। কিছুটা বেটার আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আগে দেখি পিঠাটা কীরকম হচ্ছে। দেখতে পারছেন এমনিতেই কিন্তু তেল থেকে ভেসে উঠছে আর ফুটবলের মতো ফুলে উঠছে। বেটারটা কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, একবারে ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। আর পিঠাটা দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। এখন পিঠাটাকে আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। আর লাল লাল করে ভেজে নিলে খেতেও কিন্তু ভালো লাগবে, তাছাড়া দেখতেও ভালো লাগবে। তবে এ পর্যায়ে চুলার আঁচটা কম করে দিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে, যেন পিঠার ভিতরটা সহ মুচমুচে হয় এবং খেতেও যেন ভালো লাগে। আর আমি একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারছেন। এখন কিন্তু পিঠাটাকে আমি তুলে নিব। আর এরকম ধরনের মুচমুচে পিঠা দেখতেও কিন্তু লোভনীয়, খেতেও অপূর্ব একটা স্বাদ। কাউকে খোয়ালে আপনি না বললে বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পারছেন বেঁচে যাওয়া ভাত দিয়ে কতটা সুন্দরভাবে পুয়া পিঠা তৈরি হয়ে গেল। আর সেমভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন চুলার হিটটা একবারে মিডিয়ামে রাখবেন, দেখবেন একটা পিঠাও সমস্যা হবে না। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুটবলের মতো ফুলবে আর দেখতে অপূর্ব হবে। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর মতো ফুলে উঠছে। একটা পিঠাও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। আমি আবারও বলবো, বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু যে কেউ সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারে। এখন পিঠাটাকে আমি উল্টে দিব। এরপরে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। আর এই পিঠাগুলো যে কোনো কড়াই ব্যবহার করে ভেজে নিতে পারেন। আর ডুবো তেলেই যে ভেজে নিতে হবে এমন তো কোনো কথা নেই। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা আমি কি পরিমাণে রেখেছি। অল্প পরিমাণে তেলেই কিন্তু যদি ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয় ফুলে উঠবে, কোনো সমস্যা হবে না। হঠাৎ যদি আপনাদের পিঠা খেতে ইচ্ছে করে তাহলে ভাত আর সামান্য চাল দিয়ে খুব সহজেই পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমার মনে হয় পিঠার সেরা এই তেলের পোয়া পিঠা। আপনারা চাইলে
ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। একবার বানিয়ে খেয়েই দেখুন না, আপনারা একবার খেলে কিন্তু স্বাদ ভুলতে পারবেন না। আপনাদের আমি 2টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, আর সেমভাবে সবগুলো ভাজানো কিন্তু হয়ে গেছে। চলুন এবার সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এরপরে 2টা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এক সাইজ করে বানিয়েছি, কোনো রকম ছোট বড় হয়নি, দেখতে পাচ্ছেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে আপনারা চাইলে খুব সহজেই ভাত এবং সামান্য চাল দিয়ে এই পোয়া পিঠাটা তৈরি করে দিতে পারেন। দেখবেন আপনার অতিথি আপনার প্রশংসা না করে পারবে না। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে, ভিতরটা কিন্তু একবারেই নরম হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু ফুলে উঠছে, যেহেতু ভিতরে কোনো রকম দানা থাকার চান্স নেই। আর পিঠাটা অনেক নরম হয়েছে, আর এরকম ধরনের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে। সেমভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আপনারা যদি মালপোয়া খেতে চান সেক্ষেত্রে চিনি শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন, দেখবেন খেতে আরও ভালো লাগবে। তাছাড়া দুধে ভিজিয়েও কিন্তু পিঠাটা খেতে পারেন। মানে আপনাদের যেভাবে খুশি, মানে যেভাবে খেতে ইচ্ছে করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমি সম্পূর্ণভাবে চেষ্টা করলাম একবারে সহজভাবে রেসিপিটি তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।